Assalamu alaikum wa rahmatullah. Welcome again in marketing management class. Our today's topic is on chapter 13, setting product strategy. This is the second part of this chapter. We have collected the total discussion from the marketing management of Philip Kotler, and this is Iqbal Mahmoud Sohel, lecturer, Bangladesh Islam University. We have already discussed a part of this chapter. Here we mainly focused to discuss three issues. Number one, labels of product. Number two, classification of product. And number three, differentiation of product. These are the main discussion issues for us from this chapter. Already we have completed the first one, the labels of product. So now we are going to discuss the second point, that means the classification of product. In this whole part we will limit our discussion on classification of product. So let us go to understand the different types of product and services. Classification of product. Product can be classified mainly in two types, such as the durability and tangibility, and number two, categories of product. These two are the main classification or main base for the classification. According to the durability and tangibility, we can classify products into three topics or into three categories, such as the non-durable goods, durable goods, services. On the basis of categories of product, we can classify products into two groups: consumer goods and industrial goods. So let us start from the non-durable goods classification, or let us go to the discussion of durability and tangibility. In durability and tangibility, at first we can discuss on non-durable goods. তিন ধরনের গুডস এখানে আমরা আলোচনা করতে পারি ডিউরেবিলিটি এন্ড নন ডিউরেবিলিটি এর অধীনে। নম্বর ওয়ান, নন ডিউরেবল গুডস; নম্বর টু, ডিউরেবল গুডস; এবং নম্বর থ্রি, সার্ভিসেস। তো নন ডিউরেবল গুডস means the products that are available, that are finished very quickly. বিভিন্ন ধরনের প্রোডাক্টস, পেরিশেবল প্রোডাক্টস, যেগুলো খুব সহজেই শেষ হয়ে যায়, সেই জাতীয় প্রোডাক্টকে আমরা নন ডিউরেবল বলছি, অর্থাৎ যেগুলো স্থায়ী না। উদাহরণ হিসেবে আমরা বলছি তেল, বিস্কিট, অথবা রুটি, অথবা সোপস এটসেট্রা, যেগুলো ক্ষয়ে যায়, শেষ হয়ে যায়। দিস গুডস আর পারচেজড ফ্রিকুয়েন্টলি। এই সমস্ত গুডসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এগুলো খুব ফ্রিকুয়েন্টলি ক্রয় করা হয়, বারবার ক্রয় করা হয়, ক্রয় করার পরে শেষ হয়ে যায়, কাস্টমার পুনরায় কিনে। সো দিস গুডস শুড বি অ্যাভেলেবল ইন মেনি লোকেশনস। এই জন্য এই গুডসগুলো কাস্টমারের হাতের কাছে অ্যাভেলেবল করতে হয় যদি ভালো ব্যবসা করতে চায় কোনো মার্কেটার। দ্বিতীয়ত, এই সমস্ত গুডসের ক্ষেত্রে খুব অল্প পরিমাণ লাভ ধরা হয়, মার্কআপ। কারণ যেহেতু এটা বারবার বিক্রয় করা হয়, সুতরাং অল্প লাভেও অল্প মার্কআপেও অনেক বেশি প্রফিট করা সম্ভব নির্দিষ্ট সময়ের মধ্যে। কিন্তু অধিক মার্কআপ সেট আপ করলে কম্পিটিশনের টেকা দায় হয়ে যায়। এটা একটা বৈশিষ্ট্য যে এই সমস্ত প্রোডাক্টগুলো সাধারণত খুব অল্প মার্কআপ দিয়ে বিক্রয় করা হয়, যেহেতু এগুলো ফ্রিকুয়েন্টলি পারচেজড হয়।
এবং আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাডভার্টাইজ হেভিলি টু ইন্ডিউস ট্রায়াল অ্যান্ড বিল্ড প্রেফারেন্স। এই সমস্ত প্রোডাক্টগুলো বিক্রয় করার ক্ষেত্রে বিজ্ঞাপনের বেশ ভালো একটা ভূমিকা থাকে, বিশেষ করে ট্রায়াল তথা একবার কিনে দেখা অথবা প্রেফারেন্স বিল্ড করা, কাস্টমারের পছন্দের তালিকায় চলে আসার ক্ষেত্রে অ্যাডভার্টাইজের বেশ ভূমিকা আছে এই নন ডিউরেবল গুডসগুলো বা পেরিশেবল এই জাতীয় গুডসগুলোর ক্ষেত্রে। ডিউরেবিলিটি অ্যান্ড টেনজিবিলিটির আরেকটা প্রকার হচ্ছে ডিউরেবল গুডস, যেগুলো সার্ভাইভ মেনি ইউজেস। বারবার একই প্রোডাক্ট বারবার ইউজ করা যায়, এই জাতীয় প্রোডাক্টকে আমরা বলছি ডিউরেবল গুডস, স্থায়ী পণ্য, যেমন ক্লোথিং, হোম অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড ইলেকট্রনিক আইটেমস এটসেট্রা। তো এগুলোকে আমরা ডিউরেবল গুডস বলছি, যেগুলো তুলনামূলক স্থায়ী এবং কনজিউমার নট পারচেজ দিস প্রোডাক্ট অফেন। এই প্রোডাক্ট কনজিউমাররা ঘন ঘন খুব সহজেই কেনে না, সকাল বিকেল বা দু একদিন পর পর কেনে না। এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিউরেবল গুডসের যে বৈশিষ্ট্যগুলো, যে এই প্রোডাক্টসের ক্ষেত্রে মোর পার্সোনাল সেলিং অ্যান্ড কাস্টমাইজেশন প্রয়োজন হয়, অর্থাৎ তুলনামূলক কাস্টমারকে পার্সোনালি নক করা, কাস্টমারকে প্রোডাক্ট সম্পর্কে পার্সোনালি বোঝানো এবং তার মধ্যে আগ্রহ তৈরি করা, বিক্রেতাদের ক্ষেত্রে এই প্রয়োজনটা তৈরি হয়ে যায় এবং কাস্টমাইজেশনের প্রয়োজন পড়ে, অর্থাৎ কাস্টমারের রুচি পছন্দ বা ইচ্ছা অনুযায়ী প্রোডাক্টের কম বেশি ছোট বড় করা, বিভিন্ন মডেল দেয়া বা বিভিন্ন ভার্সন অফার করা প্রয়োজন হয়ে পড়ে। কমান্ড এ হায়ার মার্জিন, এই জাতীয় প্রোডাক্ট তুলনামূলক বেশি মার্কআপ দিয়ে বা পার পিস তুলনামূলক বেশি লাভ অ্যাড করে বিক্রয় করা হয়ে থাকে। ডিমান্ড মোর কোয়ালিটি, এখানে কাস্টমাররা তুলনামূলক একটু কোয়ালিটি প্রোডাক্ট প্রত্যাশা করে। অ্যান্ড সেলার গ্যারান্টি অ্যান্ড আফটার সেল সার্ভিস, গ্যারান্টির প্রয়োজন হয়ে পড়ে কোনো কোনো প্রোডাক্টে এবং আফটার সেল সার্ভিস তথা বিক্রয়োত্তর সেবারও প্রয়োজন হয়ে পড়ে কখনো কখনো। এই সমস্ত ডিউরেবল গুডসগুলোর একটা বৈশিষ্ট্য বা নেচার, যদি মার্কেটে টিকে থাকতে চায় কোনো মার্কেটার, তখন এই বৈশিষ্ট্যগুলো তাকে কমপ্লাই করতে হয়। আর ডিউরেবিলিটি অ্যান্ড টেনজিবিলিটির সর্বশেষ প্রকার হচ্ছে সার্ভিসেস। সার্ভিস হচ্ছে এ ফর্ম অফ প্রোডাক্ট, এটা এক ধরনের প্রোডাক্ট যেটা মূলত কিছু অ্যাক্টিভিটির সমন্বয়, বেনিফিট অর এক্সপেরিয়েন্সেস, কোনো কার্যক্রম, কোনো উপকার বা সুবিধা অথবা কোনো অভিজ্ঞতা, যেটা সাধারণত এক পক্ষ আরেক পক্ষকে অফার করে, অ্যান্ড দ্যাট আর এসেনশিয়ালি ইনট্যাঞ্জিবল। অর্থাৎ এই সমস্ত প্রোডাক্টগুলোর একটা সার্ভিসের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা ইনট্যাঞ্জিবল, অদৃশ্য বা অস্পর্শনীয়। এবারে আমরা চলে যাচ্ছি ক্যাটাগরিজ অফ প্রোডাক্ট। ডিউরেবিলিটি অ্যান্ড নন ডিউরেবিলিটির ভিত্তিতে যে তিনটা ভাগে ভাগ করলাম, এরপরে আমরা পরের অংশে চলে যাচ্ছি ক্যাটাগরিজ অফ প্রোডাক্ট। তো ক্যাটাগরির দৃষ্টিকোণ থেকে প্রোডাক্ট ক্যান বি ক্লাসিফাইড ইন্টু টু ক্যাটাগরিজ সাচ অ্যাজ দ্য কনজিউমার গুডস অ্যান্ড সেকেন্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল গুডস। দ্য কনজিউমার গুডস ক্লাসিফিকেশন মূলত চার ধরনের। নম্বর 1 কনভেনিয়েন্স গুডস, নম্বর 2 শপিং গুডস, নম্বর 3 স্পেশালিটি গুডস অ্যান্ড নম্বর 4 আনসর্ট গুডস। আমরা কনজিউমার গুডস বলতে বোঝাচ্ছি যেই গুডসগুলো কনজিউমাররা তথা ভোক্তারা নিজের ভোগের জন্য ক্রয় করে, কোনো বিজনেস পারপাজে সাধারণত ক্রয় করে না, সেই জাতীয় প্রোডাক্টগুলোকে আমরা বলছি কনজিউমার গুডস। ভোক্তা নিজে ভোগ করার জন্য যেগুলো ক্রয় করে, সেই একই পণ্যই যখন কনজিউমাররা ব্যবসা করার জন্য কিনবে তখন আমরা সেটাকে আবার বিজনেস প্রোডাক্টস অথবা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস বলে থাকব। তো আমরা এখন দেখছি কনজিউমার
চূড়ান্ত ভোগের জন্য যখন ক্রয় করে সেই জাতীয় প্রোডাক্টগুলোকে কটা ভাগে ভাগ করা যায়? নম্বর 1 কনভেনিয়েন্স গুডস, নম্বর 2 শপিং গুডস, নম্বর 3 স্পেশালিটি গুডস অ্যান্ড নম্বর 4 আনসর্ট গুডস। কনভেনিয়েন্স গুডস সাধারণত পারচেজ করা হয় ফ্রিকোয়েন্টলি, ঘন ঘন কেনা হয়, যেগুলো মানুষ সহসা ক্রয় করে ছোটোখাটো প্রয়োজন পূরণার্থে, অ্যান্ড ইমিডিয়েটলি প্রয়োজন হওয়ার সাথে সাথেই মানুষ কিনে ফেলে, সাধারণত সে দেরি করে না এই জন্য, অ্যান্ড উইথ এ মিনিমাম ইফোর্ট, এক্ষেত্রে খুব বেশি শ্রমও সে ব্যয় করে না। দে স্পেন্ড লেস টাইম ইন বাইং, খুব অল্প সময় এর পেছনে সে ব্যয় করে, অ্যান্ড গিভ সাপোর্ট ইন ডে টু ডে লাইফ, দৈনন্দিন জীবন, দৈনন্দিন প্রয়োজনে সাধারণত এই জাতীয় পণ্যগুলো ব্যবহৃত হয়। এই পণ্যগুলোকে আমরা কনভেনিয়েন্স গুডস বলতে পারি। তো কনভেনিয়েন্স গুডসের আমরা যদি এক্সাম্পলে যাই, 3টা ধরনের এক্সাম্পল আমরা এখানে শো করতে পারি। প্রথমত হচ্ছে স্টাপলস, দ্বিতীয়ত ইম্পালস, ইমার্জেন্সি। আমরা নাম থেকেই একটা আইডিয়া করতে পারি। স্টাপলস হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, যেমন কনজিউমার পারচেজ অন এ রেগুলার বেসিস, সাধারণত প্রতিনিয়ত কিনে থাকে, টুথপেস্ট, ক্যাচআপস, পটেটো চিপস এটসেট্রা। এগুলোকে আমরা কনভেনিয়েন্স গুডসের আওতায় ফেলতে পারি। দ্বিতীয়ত ইম্পালস গুডস। ইম্পালস বলতে এখানে বোঝাচ্ছে যেগুলো হঠাৎ করে তার মনে উদয় হয়, কোনো কিছু দেখে তার মধ্যে একটা তাড়না তৈরি হয়, এই জাতীয়, অর্থাৎ খুব বেশি দৈনন্দিন জীবনের সাথে প্রয়োজনীয় না, কিন্তু সেটা তার ভেতর থেকে একটা অন্যরকম আগ্রহের কারণে কেনা হয়ে থাকে, যেটাকে আমরা বলছি পারচেজ উইদাউট এনি প্ল্যানিং অর সার্চ এফোর্ট। উদাহরণ হিসেবে চকলেট বার্স, ম্যাগাজিনস এটসেট্রা। এবং আরও একটা গ্রুপ আমরা কনভেনিয়েন্স গুডস বলতে পারি, সেটা হচ্ছে ইমার্জেন্সি গুডস। পারচেজ হোয়েন এ নিড ইজ আর্জেন্ট, যখন একটা প্রয়োজন হঠাৎ করে তৈরি হয়ে যায়, সেই প্রয়োজন পূরণার্থে যে প্রোডাক্টগুলো কেনা হয়, যেমন আমব্রেলা, ফার্স্ট এইড, যেমন ওরসালাইন, পেইন কিলার এটসেট্রা, রেইনকোট এটসেট্রা। তো এই 3 ধরনের আমরা কনভেনিয়েন্স গুডস এর প্রকার। দ্বিতীয় প্রকারভেদ হচ্ছে শপিং গুডস। শপিং গুডস নামটাই আমাদের বলে দিচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্সগুলো কেমন। শপিং গুডসের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্যালি কম্পেয়ার্স অন সাচ বেসিস অ্যাজ সুইটেবিলিটি, অর্থাৎ এই জাতীয় পণ্যগুলো কেনার ক্ষেত্রে কনজিউমাররা কম্পেয়ার করে থাকে এর সুইটেবিলিটি দিক থেকে, কোয়ালিটির দিক থেকে, প্রাইস অ্যান্ড স্টাইল, এগুলোকে তুলনামূলক অন্য রিলেটেড অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে দেখে শুনে তারপরেই কনজিউমাররা কেনার ডিসিশন নিয়ে থাকে। আর এর মধ্যে এক্সাম্পল হতে পারে ফার্নিচার, ক্লথিং, মেজর অ্যাপ্লায়েন্সেস এটসেট্রা, যেগুলো মানুষ প্ল্যান করে শপিং করার মানুষে ক্রয় করে থাকে, সেই গুডসগুলোকে আমরা শপিং গুডসের ক্লাসিফিকেশনে অন্তর্ভুক্ত করি। শপিং গুডস সম্পর্কে আমরা আরও দুটো কথা বলতে পারি। প্রথমত, শপিং গুডস হোমোজেনিয়াস শপিং গুডস হতে পারে, আবার হেটেরোজেনাস শপিং গুডস হতে পারে। হোমোজেনিয়াস শব্দটাই আমাদেরকে বলে দিচ্ছে জিনিসটা কি, অর্থাৎ সমগোত্রীয় বা সমজাতীয়। তো হোমোজেনিয়াস শপিং গুডস হচ্ছে সিমিলার ইন কোয়ালিটি বাট ডিফারেন্ট এনাফ ইন প্রাইস টু জাস্টিফাই শপিং কম্প্যারিজনস। অর্থাৎ বাজারে যে কোম্পানি এই জাতীয় শপিং প্রোডাক্ট বিক্রি করে তাদের সবার কোয়ালিটি প্রায় কাছাকাছি হয়, সবগুলোর বৈশিষ্ট্য প্রায় কাছাকাছি ধরনের হয়। যখন 5 জন বিক্রেতা বা 10 জন বিক্রেতা একটা পণ্য বিক্রি করছে এবং উভয়ের মধ্যে এবং প্রত্যেকের মধ্যেই তেমন কোনো ভেরিয়েশন নেই, সেই জাতীয় পণ্যগুলোকে আমরা বলছি হোমোজেনিয়াস শপিং গুডস। এগুলো সাধারণত দামের মাধ্যমে একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টকে আলাদা করা হয়। অন্যদিকে হেটেরোজেনাস শপিং গুডস হচ্ছে, হেটেরোজেনাস মানেই তো বৈচিত্র্যময়, ডিফার ইন প্রোডাক্ট ফিচার্স। কিছু কিছু শপিং গুডস আছে যেগুলো ফিচারগত দিক থেকে, বৈশিষ্ট্যগত দিক থেকে এক কোম্পানির সাথে অন্য কোম্পানির বেশ ভালো তফাৎ হয়। ফিচার্স এন্ড সার্ভিসেস, এর সার্ভিসের দিক থেকেও বেশ তফাৎ হয়ে থাকে।
দ্যাট মে বি মোর ইম্পর্টেন্ট দ্যান প্রাইস। কাস্টমারের কাছে ওই বৈশিষ্ট্যগুলোই তখন মূল্যবান হয়ে ধরা দেয়। কখনো কখনো সে কম দামের কোনো একটা পণ্য পেলেও সেটা ক্রয় করে না, কারণ সেই বৈশিষ্ট্যটা তার সাথে হয়তো ম্যাচ করে না। তো এই দুই ধরনের আমরা শপিং গুডস বলতে পারি, হোমোজেনিয়াস শপিং গুডস অ্যান্ড হেটেরোজেনাস শপিং গুডস। আপনি একজন উদ্যোক্তা হিসেবে বা একজন বিক্রেতা হিসেবে ঠিক কোন ধরনের শপিং গুডস বিক্রি করছেন আপনাকে চিহ্নিত করতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে ডিসিশন। তৃতীয় হচ্ছে স্পেশালিটি গুডস। স্পেশালিটি গুডস, এখানেও এই শব্দটি আমাদেরকে বলে দিচ্ছে ঠিক কোন ধরনের পণ্যের কথা বলছি আমরা। স্পেশালিটি গুডস যেগুলো স্পেশালি ক্রয় করা হয় অনেক দিনের পরিকল্পনা করে, তো এগুলোর ক্ষেত্রে হ্যাভ ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অর ব্র্যান্ড আইডেন্টিফিকেশন। এই প্রোডাক্টগুলোর ক্যারেক্টারিস্টিক্স থাকে একটু সম্পূর্ণ আলাদা, এবং প্রত্যেকটা ব্র্যান্ডের একটা সেপারেট আইডেন্টিফিকেশন থাকে কাস্টমারের মনে, for which a sufficient number of buyers are willing to make a special purchasing effort. ওই নির্দিষ্ট ব্র্যান্ড ক্রয় করার জন্য কাস্টমারদের বেশ আগে থেকেই একটা প্রচেষ্টা এবং পরিকল্পনা থাকে। এই জাতীয় প্রোডাক্টসগুলোকে আমরা বলতে চাচ্ছি স্পেশালিটি গুডস। স্পেশালিটি যে স্পেশালিটি গুডসের ক্ষেত্রে কাস্টমাররা খুব বেশি কম্পেয়ার করে না, আগে থেকেই তাদের একটা সিলেকশন থাকে যে ওই প্রোডাক্টটাই কিনবো, এবং সেই কেন্দ্রিক তার দীর্ঘমেয়াদী প্রস্তুতি থাকে। স্পেশালিটি গুডসের এক্সাম্পল হতে পারে কার, ফ্ল্যাট, হেভি ইকুইপমেন্ট এটসেট্রা। অবশ্য অঞ্চল থেকে অঞ্চলে এটা পার্থক্য হয়, যেমন কোনো কোনো দেশের মানুষের ক্ষেত্রে গাড়ি স্পেশালিটি প্রোডাক্টস না, শপিং গুডস। আবার আমাদের দেশের সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে গাড়ি একটা স্পেশালিটি গুডস। তো এই গেল আমাদের তৃতীয় প্রকারভেদ। চতুর্থ আমরা বলতে পারি কনজিউমার গুডস ক্লাসিফিকেশনের নম্বর 4, আনসর্ট গুডস। আনসর্ট গুডস শব্দটা আনসর্ট থেকে আমরা বুঝিয়ে ফেলতে পারি। আনসর্ট শব্দটা এসেছে সিক থেকে, SEE কে সিক। সিক মানে হচ্ছে সন্ধান করা, সর্ট সন্ধানকৃত, আর আনসর্ট হচ্ছে অসন্ধানকৃত। অসন্ধানকৃত গুডস হচ্ছে the consumer doesn't know about or normally think of buying, such as smoke detectors. যে সমস্ত প্রোডাক্টগুলো সম্পর্কে কাস্টমারের খুব কম ধারণা থাকে অথবা টোটালি ধারণা থাকে না, এবং যেগুলো সাধারণত সে কেনার ব্যাপারে কোনো ধরনের পূর্ব পরিকল্পনা থাকে না। উদাহরণ হিসেবে আমরা দেখি স্মোক ডিটেক্টরস। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, বা আমরা আরো যে এক্সাম্পল এখানে সেট করতে পারি, যেমন লাইফ ইন্স্যুরেন্স। সাধারণত কাস্টমাররা লাইফ ইন্স্যুরেন্স কেনার জন্য নিজে থেকে উদ্যোগী হয় এমনটি খুব কম, বাধ্য না হলে কোনো সংস্থা কর্তৃক বা কোনো নিয়ম কানুনের কারণে কনজিউমাররা স্বেচ্ছায় লাইফ ইন্স্যুরেন্স করে না বললেই চলে। তো এগুলোকে আমরা বলছি অসন্ধানকৃত। তারপরে সিমেট্রি প্লটস, গ্রেভ স্টোনস। সিমেট্রি প্লটস অর্থাৎ তার নিজের কবরের জন্য জায়গা অথবা গ্রেভ স্টোন এটসেট্রা। এবং আরো একটা হতে পারে, এবং আমরা আরো একটা বৈশিষ্ট্য বলতে পারি যে আনসর্ট গুডস রিকোয়ার অ্যাডভার্টাইজিং অ্যান্ড পার্সোনাল সেলিং সাপোর্ট। সাধারণত ব্যাপক বিজ্ঞাপনের কারণেই কাস্টমার সেই প্রোডাক্টটা কেনার ব্যাপারে কিছুটা আগ্রহী হয়। সেই বিজ্ঞাপনটা মিডিয়া বিজ্ঞাপনও হতে পারে, আবার কাস্টমারের ডিরেক্টলি কোনো সেলার কর্তৃক উদ্বুদ্ধ করার বিষয়টাও হতে পারে। তো সাধারণত এমনিতেই কাস্টমাররা কোনো প্রয়োজনের কারণে সেটা কিনে থাকে না, বিজ্ঞাপনে পড়ে অথবা কারো দ্বারা উদ্বুদ্ধ হয়ে বা প্ররোচনায় পড়েই কনজিউমাররা এই জাতীয় প্রোডাক্ট কেনার চিন্তা করে থাকে। তো কনজিউমার গুডস ক্লাসিফিকেশনের পরে আমরা চলে যাচ্ছি নেক্সট ক্লাসিফিকেশন, ইন্ডাস্ট্রিয়াল গুডস ক্লাসিফিকেশনে। ইন্ডাস্ট্রিয়াল গুডস ক্লাসিফিকেশনটা বলার আগে আমরা ইন্ডাস্ট্রিয়াল গুডস কাকে বলে যদি বলে নিই, সাধারণত যখন কোনো একটি পণ্য ব্যবসায়ীরা ক্রয় করে তাদের ব্যবসায়িক প্রয়োজন পূরণার্থে, ম্যানুফ্যাকচারিং পারপাজে অথবা ফার্দার সেলিংয়ের জন্য, এই জাতীয় পণ্যকে আমরা বলছি ইন্ডাস্ট্রিয়াল গুডস। আমরা আগেই বলেছি যে একই প্রোডাক্ট
সেটা কনজিউমার গুডস হতে পারে, আবার একই সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল গুডসও হতে পারে। ইন টার্মস অফ ইন্ডাস্ট্রিয়াল গুডস, হিউজ ভলিউম অফ প্রোডাক্টস আর ইউজুয়ালি পারচেজড। সাধারণত ব্যবসায়ীর অনেক বড় ভলিউমে কিনে থাকেন এবং সরাসরি কোম্পানির নিকট থেকে কিনে থাকেন। এখানে এজেন্ট অথবা রিটেইল খুব বেশি কাজ করে না। ইন্ডাস্ট্রিয়াল গুডসকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন ম্যাটেরিয়ালস অ্যান্ড পার্টস, ক্যাপিটাল আইটেমস অ্যান্ড সাপ্লাইস অ্যান্ড বিজনেস সার্ভিসেস। এই তিনটি ক্যাটাগরিতে আমরা বিভক্ত করতে পারি। সো লেট আস গো টু দ্য ম্যাটেরিয়ালস অ্যান্ড পার্টস। 1 নম্বর ক্লাসিফিকেশন যেটা ম্যাটেরিয়ালস অ্যান্ড পার্টসের ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে এটাকে আমরা দুটো সাবসেকশনে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে র মেটেরিয়ালস এবং দ্বিতীয়ত ম্যানুফ্যাকচার্ড ম্যাটেরিয়ালস অ্যান্ড পার্টস। ম্যাটেরিয়ালস অ্যান্ড পার্টসকে দুটো ভাগে ভাগ করলাম, র মেটেরিয়ালস অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড ম্যাটেরিয়ালস অ্যান্ড পার্টস। সরাসরি র মেটেরিয়াল বা কাঁচামাল, আর হলো ম্যানুফ্যাকচার্ড অন্য কোথাও থেকে তৈরিকৃত, যেটা বিজনেসম্যানরা কিনে থাকে ফার্দার তাদের অন্য কোনো বিজনেস পারপাজে বা ম্যানুফ্যাকচার করতে। আমরা উদাহরণে আসবো সামনে। প্রথমে আমরা দেখি ম্যাটেরিয়ালস অ্যান্ড পার্টস এর 1 নম্বর বিষয়, যেটা হচ্ছে র মেটেরিয়ালস বা কাঁচামাল। তো র মেটেরিয়াল দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ফার্ম প্রোডাক্টস আর একটা হচ্ছে ন্যাচারাল প্রোডাক্টস। ফার্ম প্রোডাক্টস মানে তো আমরা বুঝতেই পারছি, যেটা চাষ করতে হয়, যেটাকে পরিচর্যা করতে হয়, এই জাতীয় র মেটেরিয়ালস, যেমন হুইট, কটন, লাইভ স্টক, fruits and vegetables, etc. A farmer need to farm it and nourish the product and take care the product before collecting. তো এই জাতীয় প্রোডাক্টকে আমরা বলছি ফার্ম প্রোডাক্টস। অন্যদিকে র মেটেরিয়ালস আবার ন্যাচারাল প্রোডাক্টস হতে পারে, যেগুলো সাধারণত কাল্টিভেট করা হয় না বা ফার্মিং করা হয় না, যেমন ফিশ, লাম্বার, ক্রুড পেট্রোলিয়াম, আয়রন ওর, এটসেট্রা। খনি থেকে যখন খনন করা হয়, নদী থেকে যখন আহরণ করা হয়, সাগর থেকে আহরণ করা হয়, অথবা বন থেকে আহরণ করা হয়, এই আহরিত র মেটেরিয়ালসগুলোকে আমরা বলছি ন্যাচারাল প্রোডাক্টস। সো আপনার ব্যবসা র মেটেরিয়ালসের হলেও সেটা ফার্ম প্রোডাক্টসের বিজনেস হতে পারে, সেটা ন্যাচারাল প্রোডাক্টসের বিজনেস হতে পারে। যে ধরনের প্রোডাক্টস হোক সেটার নেচার অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে। তো ম্যাটেরিয়ালস অ্যান্ড পার্টসের দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার্ড ম্যাটেরিয়ালস অ্যান্ড পার্টস। ম্যানুফ্যাকচার্ড ম্যাটেরিয়ালস অ্যান্ড পার্টসকে আমরা দুভাগে ভাগ করতে পারি, যেমন কম্পোনেন্ট ম্যাটেরিয়ালস এবং কম্পোনেন্ট পার্টস। ম্যানুফ্যাকচার্ড কথাটাই আমাদেরকে বলে দিচ্ছে যে সাধারণত এর আগে যেটা আমরা বললাম এতে, যে র মেটেরিয়ালসটা আমাদের ফার্মিং করা হয়, অর্থাৎ নেচার থেকেই কালেক্ট করা হয়, কোনো কোনো ক্ষেত্রে কিছু পরিচর্যা করা হয়। আর এখানে আমরা বলছি যে ম্যাটেরিয়ালসটা ফ্যাক্টরিতে উৎপাদন করে তারপর অন্য কোনো বিজনেসম্যানের কাছে বা ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে বিক্রয় করা হয়। তো সেই জাতীয় ফ্যাক্টরিতে উৎপাদিত ম্যাটেরিয়ালসগুলোকে আমরা দুভাগে ভাগ করি, একটা হলো কম্পোনেন্ট ম্যাটেরিয়ালস আর একটা হলো কম্পোনেন্ট পার্টস। অর্থাৎ যখন ফ্যাক্টরিতে উৎপন্ন পণ্য র মেটেরিয়াল হিসেবেই ব্যবহার করা হবে, সেটাকে আমরা বলছি কম্পোনেন্ট ম্যাটেরিয়ালস। উদাহরণ হিসেবে বলি আয়রন, ইয়ার্ন, সিমেন্ট, ওয়্যার্স, এটসেট্রা, কম্পোনেন্ট ম্যাটেরিয়ালস। তো আর কম্পোনেন্ট পার্টস হচ্ছে যেমন স্মল মোটরস, টায়ার্স, তারপরে চিপস, মাইক্রোচিপস, এই জাতীয় বিষয়গুলোকে কম্পোনেন্ট পার্টস বলছি। এই দুটোর মধ্যে তফাৎটা হচ্ছে কম্পোনেন্ট ম্যাটেরিয়ালসটা পুনরায় আবার ভাঙা হয়, পুনরায় সেটাকে টানা হয়, ভাঙা হয়, গরম করা হয়, বা কোনো না কোনোভাবে সেটাকে ফ্যাব্রিকেট করা হয়। কিন্তু কম্পোনেন্ট পার্টসটা হচ্ছে বিজনেসম্যানরা বা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কিনে সাথে সাথে সে জাস্ট তার ইঞ্জিন বা তার পণ্যে সেট করে দেয়, সেটার কোনো সে পরিবর্তন সাধন করে না। যেটা সে পরিবর্তন করে সেই জাতীয় প্রোডাক্টের বিজনেসও করা সম্ভব,
আবার যেটা ক্রেতা পরিবর্তন করবে না, সরাসরি তার প্রোডাক্টে বা সরাসরি তার বিজনেসে অ্যাড করে দিবে, সেই সেই কম্পোনেন্ট পার্টসের বিজনেসও করে থাকা অনেকে করে থাকেন বা করা সম্ভব। জিনিস পেলাম। এখন ইন্ডাস্ট্রিয়াল গুডসের সম্পর্কে কিছু মৌলিক কথা আমরা বলি, যেগুলো মাথায় রাখতে হবে। এই প্রকারভেদ পড়ে আমাদের লাভটা কি সেটা আমরা এখান থেকে দেখব। প্রথমত, মোস্ট ম্যানুফ্যাকচার্ড ম্যাটেরিয়ালস অ্যান্ড পার্টস আর সোল্ড ডিরেক্টলি টু ইন্ডাস্ট্রিয়াল ইউজার্স। সাধারণত যে সমস্ত প্রোডাক্ট বিজনেস প্রোডাক্ট হিসেবে বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হিসেবে কাস্টমাররা কিনে থাকে, সেক্ষেত্রে কাস্টমাররা সাধারণত রিটেলারের কাছ থেকে কেনে না, সেটা সাধারণত সরাসরি ইন্ডাস্ট্রিয়াল ইউজাররা ক্রয় করে থাকে এবং মাঝখানে ভায়া মিডিয়া খুব কম হয়ে থাকে। আর সাধারণত ব্যক্তিগত ব্যবহারকারীরা এই জাতীয় প্রোডাক্ট কেনে না। দ্বিতীয়ত, প্রাইস অ্যান্ড সার্ভিস আর মেজর মার্কেটিং কনসিডারেশনস, অর্থাৎ এখানে দাম একটা বড় ফ্যাক্টর এই প্রোডাক্ট এর বিজনেস করতে গেলে, এবং সার্ভিস, ওই প্রোডাক্টটা কোনো ধরনের সমস্যা হলে বা ওই প্রোডাক্ট রিলেটেড সার্ভিস বেশি দিলে, অর্থাৎ আমরা যে শুরুতে আলোচনা করেছিলাম অগমেন্টেড লেভেলের কিছু বিষয়, এটা এখানে ভালো কম্পিটিশনে ভূমিকা রাখে। তো একটা কাস্টমারের জন্য দামের দিক থেকে, অর্থাৎ কমিশনের দিক থেকে বা পার্সেন্টেজের দিক থেকে কোনো অফার, আর হলো ভালো মানের সার্ভিস, কাস্টমার এই জাতীয় পণ্যের কাস্টমারকে আগ্রহী করে বেশি। এবং সর্বশেষ কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টসের ক্ষেত্রে ব্র্যান্ডিং তথা কাস্টমারের চোখের সামনে বারবার অ্যাডভার্টাইজিং করার মাধ্যমে তাদের মনে করিয়ে দেওয়াটা খুব বেশি কাজ করে না ইন্ডাস্ট্রিয়াল গুডসের ক্ষেত্রে। এগুলো কনজিউমার গুডসের ক্ষেত্রে করে, বিজ্ঞাপনগুলো যতটুকু অনেকখানি কাজ করে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গুডসের ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট বা ব্র্যান্ডিং খুব বেশি কাজ করে না, টেন্ড টু বি লেস ইম্পর্ট্যান্ট। এখানে কাজ করে হচ্ছে দামের দিক থেকে কতটুকু ছাড় দেওয়া হয়েছে অথবা কী ধরনের সার্ভিস তারা দিয়ে থাকবে তার উপর ভিত্তি করে। তো এই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গুডস ক্লাসিফিকেশনগুলো আমরা কিভাবে চিহ্নিত করব এবং কি ধরনের স্ট্র্যাটেজি এক্ষেত্রে আমরা নিতে পারি সেই সংক্রান্ত সংক্ষিপ্ত একটি দিক নির্দেশনা। ইন্ডাস্ট্রিয়াল গুডস অ্যান্ড ক্লাসিফিকেশনের দ্বিতীয় যে আইটেমটা সেটা হচ্ছে ক্যাপিটাল আইটেমস। ক্যাপিটাল আইটেমস হচ্ছে সাধারণত মূলধনী দ্রব্য, যেগুলো আমরা বাংলায় বলি লং লাস্টিং গুডস, দীর্ঘমেয়াদে যেগুলো একটা ফ্যাক্টরিতে বা একটা কোম্পানির প্রয়োজন হতে পারে, সেগুলোকে আমরা বলছি ক্যাপিটাল আইটেমস। তো লং লাস্টিং গুডস দ্যাট ফ্যাসিলিটেট ডেভেলপিং অর ম্যানেজিং দ্য ফিনিশড প্রোডাক্টস, অর্থাৎ যেই পণ্যের বিজনেস করছে কোম্পানিটা, সেই পণ্যের বিজনেস করতে গিয়ে তার যে একটা পণ্য বা একটা ইকুইপমেন্ট বা একটা দীর্ঘমেয়াদী কোনো স্ট্রাকচারের প্রয়োজন, সেইটাকে আমরা বলছি ক্যাপিটাল আইটেমস। সো তাকে সেই ক্যাপিটাল আইটেমসটা আবার সংগ্রহ করতে হয় অন্য একজন ম্যানুফ্যাকচারের নিকট থেকে। তো এটা এক ধরনের ইন্ডাস্ট্রিয়াল গুডসের বিজনেস হিসেবে আমরা দুইটা জিনিস বলতে পারি, একটা হচ্ছে ইনস্টলেশনস আর আরেকটা হচ্ছে হেভি ইকুইপমেন্ট। ইনস্টলেশনস বলতে আমরা বোঝাচ্ছি যেমন বিল্ডিং, যেটা ইনস্টল করতে হয়, নির্মাণ করতে হয় ওই নির্দিষ্ট জায়গায়। তো ফ্যাক্টরি বিল্ডিং হতে পারে, অফিস বিল্ডিং হতে পারে, এটসেট্রা। এগুলোকে আমরা এক ধরনের ক্যাপিটাল আইটেম বলছি। অ্যান্ড অ্যানাদার টাইপস অফ ক্যাপিটাল আইটেম ইজ হেভি ইকুইপমেন্ট, ভারী যে যন্ত্রপাতি, যেমন জেনারেটর, ড্রিল প্রেসেস, তারপরে মেইন ফ্রেম কম্পিউটার্স, এলিভেটরস, এটসেট্রা। এই দুই ধরনের ক্যাপিটাল আইটেম হতে পারে। তৃতীয় ইন্ডাস্ট্রিয়াল গুডসের তৃতীয় এবং শেষ যে ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে সাপ্লাইস অ্যান্ড বিজনেস সার্ভিসেস। সাপ্লাইস অ্যান্ড সার্ভিসেস এই দুটো ভাগে আমরা এখানে ভাগ করছি এই আইটেমটা। তো সাপ্লাইস অ্যান্ড প্রথম যে প্রকার সেটা হলো সাপ্লাইস। সাপ্লাইস বলতে আমরা বোঝাচ্ছি কিছু শর্ট টার্ম গুডস দ্যাট ফ্যাসিলিটেট ডেভেলপিং অর ম্যানেজিং দ্য ফিনিশড প্রোডাক্ট। সাধারণত কিছু স্বল্প মেয়াদী ছোট ছোট পণ্য, যেগুলো মূল পণ্য উৎপাদন করতে বা মূল পণ্য ম্যানেজ করতে
সহায়ক হিসেবে কাজ করে, সেগুলোকে আমরা সাপ্লাইজ বলে থাকি। উদাহরণ আমরা দিচ্ছি, যেমন মেনটেনেন্স করার জন্য প্রয়োজন হয় বা রিপেয়ারিং করার জন্য প্রয়োজন হয় পেইন্টস, নেইলস, ব্রুমস এটসেট্রা। এগুলো মেনটেনিং বা রিপেয়ারিং কাজের জন্য ব্যবহৃত হয়। আর কোম্পানিগুলো অপারেটিং সাপ্লাই হিসেবে কিনে থাকে, যেমন লুব্রিকেন্ট, অর্থাৎ তার মেশিন অপারেট করতে কাজে লাগে লুব্রিকেন্টস। তারপরে রাইটিং পেপারস, পেন্সিলস অর এনি আদার কাইন্ডস অফ স্টেশনারিজ। অনেক ব্যবসায়ী আছে শুধুমাত্র এই সাপ্লাইজ দিয়ে, অর্থাৎ এই যে পেইন্ট, নেইল এগুলোর ব্যবসা করে, কোম্পানি ফ্যাক্টরিতে এগুলো দিয়েই তার ব্যবসা হয়ে যায়। আবার কোনো কোনো বিজনেসম্যান বা বিজনেস অর্গানাইজেশন তারা এই লুব্রিকেন্ট বিক্রি করে, অথবা শুধুমাত্র বড় বড় ফ্যাক্টরিতে বা বিজনেসে তারা পেপার বিক্রি করে বা পেন্সিল বিক্রি করেও বড় বিজনেস করা সম্ভব। এটা আমরা খুব ভালোভাবে এর উদাহরণগুলো জানি। তো এগুলো সাপ্লাইজ হিসেবে, বিজনেস সাপ্লাইজ হিসেবে, কখনো বিজনেস প্রোডাক্ট হিসেবে ব্যবহৃত হয়। আর সাপ্লাইজ অ্যান্ড বিজনেস সার্ভিসের দ্বিতীয় যে প্রকারভেদ সেটা হচ্ছে বিজনেস সার্ভিস। বিজনেস সার্ভিস বলতে আমরা বোঝাচ্ছি কখনো কখনো মেইনটেনেন্স এবং রিপেয়ার রিলেটেড সার্ভিসের প্রয়োজন হয়, আর বিজনেস অ্যাডভাইজারি সার্ভিসও কখনো প্রয়োজন হয়। যেমন মেইনটেনেন্স বা রিপেয়ার সার্ভিস যেমন হচ্ছে যে এয়ার কন্ডিশন রিপেয়ার করা লাগতে পারে, রিপেয়ার অফ ফটোকপিং মেশিনস, একটা দোকানের ফটোকপি মেশিন রিপেয়ার করতে হয়, কম্পিউটার রিপেয়ার করতে হয়, এরপরে তার জেনারেটর রিপেয়ার করতে হতে পারে, আইপিএস রিপেয়ার করা লাগতে পারে, গাড়ি রিপেয়ার করা লাগতে পারে। এই রিপেয়ার সার্ভিস দিয়েই অনেকে ভালো ভালো ব্যবসা করছেন, বিভিন্ন কোম্পানির এই রিপেয়ারিং ম্যানেজমেন্ট করছেন তারা। আর বিজনেস সার্ভিসের আরেক ধরনের বিজনেস হতে পারে অ্যাডভাইজারি সার্ভিস, যেমন লিগ্যাল অ্যাডভাইস দিয়ে বা ম্যানেজমেন্ট কনসাল্টিং দিয়ে বা অ্যাডভার্টাইজিং ফার্মগুলো তারা কোম্পানিগুলোর অ্যাডভার্টাইজ নির্মাণ করে দেয়। এটাও তো এক ধরনের ব্যবসা, যে কোম্পানিগুলোর অ্যাডভার্টাইজ তৈরি করে দেয়া। তো মোটামুটি আমরা যে ক্লাসিফিকেশনগুলো আলোচনা করেছিলাম, যে দুইভাবে আমরা প্রোডাক্টকে ক্লাসিফাই করেছি। একটা হলো প্রোডাক্টের ডিউরেবিলিটি অ্যান্ড টেনজিবিলিটির ভিত্তিতে, আর আরেক ধরনের ক্লাসিফিকেশন করেছি ক্যাটাগরির ভিত্তিতে। ডিউরেবিলিটি অ্যান্ড টেনজিবিলিটির ভিত্তিতে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে ডিউরেবল গুডস, আর একটা নন ডিউরেবল গুডস, আর একটা হচ্ছে সার্ভিস। অন্যদিকে আমরা প্রোডাক্টের ক্লাসিফিকেশন করেছি, ক্যাটাগরির দিক থেকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হলো কনজিউমার গুডস ক্লাসিফিকেশন, আর একটা ইন্ডাস্ট্রিয়াল গুডস ক্লাসিফিকেশন। কনজিউমার গুডস ক্লাসিফিকেশন করেছি আমরা চারভাবে: কনভেনিয়েন্স গুডস, শপিং গুডস, স্পেশালিটি গুডস, আনসর্ট গুডস। আবার ইন্ডাস্ট্রিয়াল গুডসকে আমরা তিনভাবে ক্লাসিফিকেশন করেছি। তো ইন্ডাস্ট্রিয়াল গুডসের ক্লাসিফিকেশন ছিল আবার ম্যাটেরিয়ালস অ্যান্ড পার্টস, এরপরে নম্বর 1 ছিল ম্যাটেরিয়ালস অ্যান্ড পার্টস, নম্বর 2 ছিল নম্বর 3 ছিল সাপ্লাইজ অ্যান্ড বিজনেস সার্ভিসেস। তো মোটামুটি এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব আমাদের পরবর্তী পার্টে। তো সেই পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের এই সেশন সমাপ্ত, বা এই পার্টের লেকচারের সমাপ্তি ঘোষণা করছি। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। In case of any question, you may ask in the comment box or directly in the class.